ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইইউ নিষেধাজ্ঞা প্রত্যাহার, পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো মন্তব্য রুহানির। সিরিয়ার দেইর এজ-জোরে আলাদা হামলায় নিহত অন্তত ৩৫০। আইএসে যোগ দিতে সিরিয়া যাবার পথে তুরস্কের ৬০০ ব্রিটিশ আটক। চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ঘোষণা তাইওয়ানের নবনির্বাচিত নারী প্রেসিডেন্টের। গণতন্ত্রের প্রতি সম্মান দেখাতে বেজিংয়ের প্রতি আহ্বান। এবং অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবার শেনজেন চুক্তি থেকে সরে আসার ঘোষণা অস্ট্রিয়ার। নতুন করে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমালেন কয়েকশো মানুষ। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। পরমাণু কর্মসূচির কারণে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। শনিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পক্ষ থেকে ইরান পরমাণু চুক্তির শর্তগুলো মেনে চলছে বলে জানানোর পরপরই এমন ঘোষণা আসে। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, পাশ্চাত্য ইরান সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে ইসরায়েলের অভিযোগ, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য থেকে সরে আসবে না ইরান। শনিবার ভিয়েনায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইরানের ত্রিপক্ষীয় বৈঠকের পরই ঘোষণা আসে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সুখবরটি দেন ইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। পরমাণু চুক্তি অনুযায়ী তেহরান সব শর্ত পূরণ করেছে, তাই ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। আশা করি এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সহায়ক হবে। আজ ইরানিদের জন্য একটি শুভ দিন। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কোনো হুমকি বা চাপ নয়, কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়েই আমরা আজ এই সাফল্য অর্জন করেছি। এর পরপরই সংবাদ সম্মেলনে হাজির হয়ে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ সময় পর ইরানের সঙ্গে পরমাণু চুক্তির সফলতার মুখ দেখছে। চুক্তির আওতায় ইরান বিগত কয়েক মাসে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও কমিয়ে এনেছে। আজ যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে আমাদের মিত্র রাষ্ট্রগুলো পরমাণু অস্ত্রের ঝুঁকিমুক্ত। দীর্ঘ ৩ বছরের আলোচনার ধারাবাহিকতায় গত বছর জুলাইয়ে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে 5 বিশ্বশক্তি ও জার্মানির ঐতিহাসিক সমঝোতা হয়। রুহানি সরকার চুক্তির শর্তগুলো মেনে চলার বিনিময়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে পশ্চিমা বিশ্বে আটক থাকা ইরানের কয়েক হাজার কোটি ডলারের সম্পদ অবমুক্ত হবে এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশে ইরান তেল রপ্তানি করতে পারবে। ইরানের ওপর থেকে অবরোধ উঠিয়ে নেওয়ার ঘোষণায় পশ্চিমা বিশ্বকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। একে নিজেদের কূটনৈতিক সাফল্য উল্লেখ করে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্কে নতুন যুগের সূচনা হলো বলে মন্তব্য করেন তিনি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার পুরনো ভাঙা রেকর্ডই নতুন করে বাজিয়েছেন। ইরান কখনো পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্য থেকে সরে আসবে না বলে অভিযোগ করেন তিনি। ইরানকে সন্ত্রাসের মদতদাতা উল্লেখ করে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ওবামা প্রশাসনের সমালোচনা করেছে মার্কিন বিরোধী দল রিপাবলিকান পার্টিও। এদিকে ইরান নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় তাদের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দীর্ঘ 2 দশক পর পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশের অর্থনীতির নতুন সূচনা নিয়ে বেশ আশাবাদী ইরান। জ্বালানি তেল রপ্তানি বাড়ার পাশাপাশি ব্যাংকিং, বিনিয়োগ এবং বাণিজ্য খাতে বিনিয়োগের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধির স্বপ্ন দেশটির। তবে ইউরোপের বৃহত্তম ব্যাংকগুলো বলছে, সব ধরনের আর্থিক খাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরানে বিনিয়োগ এখনও অনিশ্চয়তা দূর হচ্ছে না ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলোর। পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রায় 2 দশক ধরে অনেকটা অবরুদ্ধ ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলগুলোর নিষেধাজ্ঞার কারণে তোপের মুখে ছিল ইরান। বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, ব্যাংকিং এবং আমদানি রফতানিতেও দেখা যায় স্থবিরতা। সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয় জুলাইয়ে তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তির মধ্য দিয়ে। এরপর আন্তর্জাতিক পরমাণু সংস্থার চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে শনিবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয় পশ্চিমারা।
ইরানের উপর দীর্ঘদিন নজর রেখে নিশ্চিত হয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইরান পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে আমাদের শর্ত পূরণ করেছে। এখন আমরা তেহরানের উন্নয়নে দেশটির আর্থিক খাত পুনর্গঠনে কাজ করব। Russian Federation, United Kingdom of Great Britain and Northern Ireland. নিষেধাজ্ঞা প্রত্যাহারের বছর দৈনিক অন্তত 5 লাখ ব্যারেল তেল রফতানি করতে পারবে তেহরান, যা আগামী বছর 25 ব্যারেলে পৌঁছাবে। এতে জ্বালানি খাত থেকে রাজস্ব আয় আগামী বছর বেড়ে দাঁড়াবে $1000 কোটি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত $13,000 কোটি রিজার্ভ দেশে ফেরত আনতে পারবে ইরান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে 2016-17 অর্থ বছরে ইরানের আর্থিক প্রবৃদ্ধি 5% পৌঁছাতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইরানের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ এবং আর্থিক প্রতিষ্ঠান কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করতে পারবে। এটাই আমাদের বড় পাওয়া। আমরা চাই ইরান এবং পুরো বিশ্বে শান্তি বজায় থাকুক। তবে ইউরোপের বৃহত্তম ব্যাংকগুলো বলছে গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের সাথে যুক্ত হতে আস্থা অর্জনের পাশাপাশি আরও অনেক প্রতিবন্ধকতা রয়েছে ইরানের সামনে। ভবিষ্যতে ইরানে বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ কতটুকু বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলে ওয়াশিংটনের সাথে ইরানের সম্পর্ক কতটুকু স্থিতিশীল থাকবে তা বিবেচনায় রেখে ইরানে বিনিয়োগ করার পরামর্শ ব্যাংকগুলোর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। শনিবার ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে বিভিন্ন সময়ে আটক এক সাংবাদিক সহ ইরানি বংশোদ্ভূত 5 মার্কিনীকে মুক্তি দেয় ইরান। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে আটক 7 ইরানিকে মুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই মুক্তিপ্রাপ্তদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। স্বামীর মুক্তির খবর অনেকটাই অপ্রত্যাশিত সাইদ আবেদিনের স্ত্রী নাগমে আবেদিনের কাছে। 2012 সাল থেকে ইরানে একটি দাতব্য সংস্থা পরিচালনা করছিলেন এই মার্কিন দম্পতি। সে সময় গ্রেপ্তার করা হয় সাইদকে। দীর্ঘদিন পর স্বামীর মুক্তির খবরে দারুণ উচ্ছ্বসিত তিনি। এটা সত্যি অপ্রত্যাশিত। আমি ভেবেছিলাম আগামী 5 বছরেও আমার স্বামীর মুক্তি মিলবে না। আজ সকালে পররাষ্ট্র দপ্তর থেকে ফোন করে যখন তার মুক্তির খবর জানানো হলো, আমি সত্যি অবাক হয়ে যাই। ওয়াশিংটন পোস্টের তেহরান ব্যুরো প্রধান জেসন রিজওয়ানের মুক্তির পর তার স্বজনদেরও একই রকম অনুভূতি। তবে রিজওয়ানকে 18 মাস বিনা কারণে আটক রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই দুজনের সঙ্গে সাবেক নৌ কর্মকর্তা আমির হেকমাতি ও একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা খসরাবি রুতসারিকেও মুক্তি দেয় ইরান। এই 4 জনের বাইরে ইরানে আটক এক মার্কিন ছাত্রকেও মুক্তি দেওয়ার কথা জানায় তেহরান। ইরানের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকানরা। তবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বিষয়টি স্বাভাবিকভাবে হয়নি বলে মন্তব্য করেন। এটি আরো 3-4 বছর আগেই হওয়া উচিত ছিল। তাদের মুক্তির জন্য ইরানের সঙ্গে আমাদের একটি বড় চুক্তি করতে হয়েছে। এছাড়া মোটা অঙ্কের টাকাও দেয়া হতে পারে। রিপাবলিকানদের মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ ও মার্কো রুবিও বিষয়টিকে স্বাগত জানান। শনিবার ভিয়েনায় কূটনীতিকদের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা শেষে ইরানে মার্কিন বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টিকে দুদেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইরানে মুক্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নেটওয়ার্ক। সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দেইর এজ-জোর শহরে আইএস ও বিদ্রোহী গ্রুপগুলোর আলাদা হামলায় নিহত হয়েছে অন্তত 350 মানুষ। এদের মধ্যে 75 জন সিরীয় সেনা রয়েছে বলে দাবি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ বিতরণ শুরু হলেও অবরোধ অব্যাহত থাকায় এখনও মানবেতর জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ। এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড জানিয়েছেন আইএসে যোগ দিতে সিরিয়া যাবার পথে তুরস্কে আটক করা হয়েছে 600 ব্রিটিশ নাগরিককে। কেবল বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে সরকারি বাহিনীর অবরোধের শিকার 1,70,000 সিরীয় নাগরিক। জঙ্গি সংগঠন আইএসের হাতে অবরুদ্ধ রয়েছে প্রায় 2 লাখ। এছাড়াও প্রায় 15,000 মানুষ অবরুদ্ধ রয়েছে অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর হাতে। সব মিলিয়ে সংঘাতপূর্ণ সিরিয়ায় একরকম অবরুদ্ধ জীবনযাপন করছে প্রায় 4 লাখ মানুষ। অবরুদ্ধ শহরগুলোতে জাতিসংঘের অধীনে ত্রাণ সরবরাহ শুরু হলেও চাহিদার তুলনায় তা একেবারেই নগণ্য। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর প্রতীক্ষায় কেফরিয়া, ফোয়ার মতো অবরুদ্ধ শহরগুলোর বাসিন্দারা। এই শিশুর বয়স 2 মাস হলেও এর ওজন মাত্র 1 কিলোগ্রাম। যদিও এ সময় তার ওজন থাকার কথা ছিল অন্তত 5 কিলোগ্রাম। মা খেতে পায় না বলে মায়ের দুধ পাচ্ছে না বাচ্চাটি।
চরম মানবিক সংকটের মধ্যেও থেমে নেই হামলা আর পাল্টা হামলার ঘটনা। শনিবার সরকার নিয়ন্ত্রিত দেইর এজ জোরে আইএসের হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, শনিবার আইএস ও পশ্চিমা মদতপুষ্ট বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে ৭৫ সিরীয় সেনা সদস্য সহ ৩৫০ জন। তবে মৃতের সংখ্যা ২৮০ বলে জানায় লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশন। সহিংসতা বন্ধে আগামী ২৫শে জানুয়ারি জেনেভায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছে সিরিয়ার প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো। এই আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নবনিযুক্ত প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। যুদ্ধ এখনো বন্ধ না হওয়াটা খুবই দুঃখজনক। কয়েকদিনের মধ্যে শুরু হবে শান্তি আলোচনা। আশা করি এর মধ্য দিয়ে সিরিয়ার জন্য একটা ভালো সমাধান বেরিয়ে আসবে। সংঘাত এড়িয়ে মানবতার পক্ষে কাজ করার জন্য সকল পক্ষকে অনুরোধ জানাই আমরা। এদিকে জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে সিরিয়া যাবার পথে প্রায় ৬০০ ব্রিটিশ নাগরিককে তুরস্কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তুরস্ক সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তবে গত ৩ বছরে এ পথে সিরিয়া প্রবেশ করে জঙ্গি সংগঠন আইএসে যোগ দিয়েছে ৮০০ ব্রিটিশ নাগরিক। জাহিদুর রহমান, সময় সংবাদ। জঙ্গিদের দখল করে রাখা দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে পালানোর সময় ১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে আইএস। ইরাকের আইএস অবস্থানগুলোতে ১৮ দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এদিকে ইসলামিক স্টেট জঙ্গি দমনে ইরাক সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ২ বছরেরও বেশি সময় ধরে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর দখল করে রেখেছে আইএস জঙ্গিরা। ২০১৪ সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহর দখলের পর থেকেই সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে আইএস। রোববার সেখানকার বাসিন্দাদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, জঙ্গিদের নির্যাতন ও অত্যাচারে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালানোর সময় ১৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। মসুলের দক্ষিণাঞ্চলে হাজ আলী এলাকায় এই ঘটনা ঘটে। শহর থেকে বেরিয়ে দজদা নদীর পার পর্যন্ত চলে যাওয়ার পর ওই বেসামরিক নাগরিকদের ধরে আনা হয়। এই অবস্থায় আকস্মিক ইরাক সফরে এসে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বললেন, আইএস সারা বিশ্বের জন্য হুমকি, তাই তাদের দমনে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এর আগে তিনি ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আমি মনে করি ইরাকি সেনাবাহিনী আইএস জঙ্গি নির্মূলে যথেষ্ট। এই বাহিনী ভীষণ সাহসী। সাম্প্রতিক সময়ে তারা যেভাবে আইএসকে চাপে ফেলতে পেরেছে, আশা করি তারা তা অব্যাহত রাখতে পারবে। সেজন্য আমাদের পক্ষ থেকে যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত। টার্নবুল যখন এই কথা বলছেন তখন মার্কিন সেনা কর্মকর্তারা জানান, ইরাকের আইএস অবস্থানগুলোতে ১৮ দফা বিমান হামলা চালিয়েছেন তারা। মসুল এর আশপাশের এলাকায় এসব হামলায় ৫টি কমান্ড পোস্ট ও কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে বলেও জানানো হয়। তবে মার্কিন বাহিনীর এই সফলতার মধ্যেই ইরানি গণমাধ্যম ইরাক সরকার সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক মুখপাত্রের বরাতে জানায়, মার্কিন নেতৃত্বাধীন জোট আইএস দমনের নামে ইরাকের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করছে। ওই মুখপাত্র আরো বলেন, সম্প্রতি দখলমুক্ত করা আনবার প্রদেশের রাজধানী রামাদিতে ৮০ ভাগ বাড়ি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে মার্কিন জোট। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে মালয়েশিয়া। দেশটির পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে এক দম্পতি রয়েছেন। আরও একজন মালয়েশীয় সহ এই দম্পতিকে গেল ১৫ নভেম্বর সিরিয়ায় প্রবেশের সময় আটক করে তুর্কি সীমান্তে তুরস্কের নিরাপত্তা বাহিনী। পরে তাদের মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে তুরস্ক সরকার। এছাড়া গতকাল কুয়ালালামপুরের একটি রেল স্টেশন থেকে একটি ছুরি ও আইএসের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সহ আরও একজনকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় হামলার পর সর্বোচ্চ সতর্ক রয়েছে মালয়েশিয়া। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় নিহত ১১, আলাদা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শনিবার উত্তর ইয়েমেনের সাত প্রদেশের দাহিয়ান জেলায় সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। আর এতে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে গণমাধ্যমটি। সৌদি আরবের সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনি বিদ্রোহীদের হামলায় ৬ সৌদি সেনা নিহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হলো।
চীনের সঙ্গে ভবিষ্যতে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। একই সঙ্গে বেইজিংকেও তাইওয়ানের গণতন্ত্রকে সম্মান জানাতে হবে বলে বিজয় পরবর্তী এক ভাষণে মন্তব্য করেন তিনি। এদিকে স্বাধীনতাকামী নেতা সাই ইং ওয়েনের জয়ের পর দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিংবাসী। শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কুওমিন্টাং পার্টির এরিক চুকে পেছনে ফেলে 56% জনসমর্থন নিয়ে নির্বাচিত হন স্বাধীনতাপন্থী দলের এই নেতা। বিজয় লাভের পর এক ভাষণে দ্বীপ রাষ্ট্রটিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন সাই ইং ওয়েন। আর এই বিজয় উল্লাসে যোগ দেয় তার সমর্থকরাও। আমি খুবই খুশি। একই সাথে তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে যে বিতর্ক সেই বিষয়ে আমি উদ্বিগ্ন। আমি আশা করি নতুন প্রেসিডেন্ট তার মেয়াদকালে তাইওয়ানের সার্বভৌমত্ব সম্পর্কিত সব সমস্যা সমাধান করতে পারবেন। শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কুওমিন্টাং পার্টির এরিক চুকে পেছনে ফেলে 56% জনসমর্থন নিয়ে নির্বাচিত হন স্বাধীনতাপন্থী দলের এই নেতা। বিজয় লাভের পর এক ভাষণে দ্বীপ রাষ্ট্রটিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন সাই ইং ওয়েন। বেইজিংকে অবশ্যই তাইওয়ানের গণতন্ত্রকে সম্মান জানাতে হবে। দুদেশকে উস্কানিমূলক আচরণ না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা চীন ও তাইওয়ান দুপক্ষেরই দায়িত্ব। এর আগে নির্বাচনে জয়লাভের জন্য সাই ইং ওয়েনকে শুভেচ্ছা জানান ক্ষমতাসীন কুওমিন্টাং পার্টির এরিক চু। সেই সঙ্গে দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি। এদিকে চীনের বেশ কয়েকটি গণমাধ্যমে বিশ্লেষণী নিবন্ধে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে সাই ইং ওয়েনের জয়ের অর্থ স্বাধীনতাপন্থীদের জয়। এর ফলে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করা হয় সেসব নিবন্ধে। সংশয় আছে সাধারণ চীনারাও। সাই ইং ওয়েন মনে করেন চীন দুভাগে বিভক্ত, কিন্তু চীনের মূল ভূখণ্ডের লোকজন তা মনে করে না। আমি মনে করি আমরা সবাই এক দেশের মানুষ এবং আমাদের সবারই এটা মনে রাখা উচিত। বিভিন্ন সময়ে তাইওয়ান স্বাধীনতার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও চীনের কড়া বিরোধিতা, প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে বলে হুমকি দেওয়ার কারণে তা সম্ভব হয়নি। 66 বছর আগে মাও সেতুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির লং মার্চ শুরু হলে গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। এই যুদ্ধে জাতীয়তাবাদী হিসেবে পরিচিত কুওমিন্টাং দল পরাজিত হলে তারা চীনের মূল ভূখণ্ড ছেড়ে ফরমোজা দ্বীপে গিয়ে আশ্রয় নেন। পরে ফরমোজাকে তাইওয়ান নাম দিয়ে সেখানেই তারা নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তোলেন। শিরিন আক্তার, সময় সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। এদিকে একই প্রদেশে রোববার একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছে, আহত হয়েছে 14 জন। রোববার রাজধানী কাবুলের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এর আগে রাজধানী কাবুলের 122 কিলোমিটার পূর্বে আচিন জেলায় ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র। একটি বাড়িতে আইএসের বৈঠক চলাকালে ড্রোন হামলা চালানো হয়। হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের কমান্ডার হাফিজ সাইদ সহ 11 জন নিহত হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে প্রবেশের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার গণমাধ্যম জানায়, পশ্চিম তীরের নাবি সালেহ শহরে ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শনিবার প্রবেশ পথটি বন্ধ করে দেয় ইসরায়েল। এছাড়া রামাল্লা যাওয়ার পথে আরও একটি রাস্তা বন্ধ করে দেয় তারা। তবে রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। এদিকে পশ্চিম তীরের সায় নামের একটি গ্রামে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি তরুণদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। হেব্রন পাহাড়ের উপত্যকায় 20,000 অধিবাসীর এই গ্রামটিতে ইসরায়েলি বাহিনীর গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বলেও উল্লেখ করা হয়। গ্রামটির জনসংখ্যা ফিলিস্তিনের মোট জনসংখ্যার 20 ভাগের 1 ভাগ হলেও গেল অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনিদের 7% এই গ্রামের অধিবাসী বলে জানায় প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাথে জোট গঠনের ইঙ্গিত দিলেন সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্প খাতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ব্যর্থতার অভিযোগ এনে শনিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ইঙ্গিত দেন তিনি। এবছর মে মাসে কলকাতার বিধানসভা নির্বাচন, নিজেদের অবস্থান শক্ত করতে উঠে পড়ে লেগেছে বামফ্রন্ট।
ভারতের কমিউনিস্ট পার্টির নেতা সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শনিবার এক সমাবেশে কংগ্রেসের প্রতি আহ্বান জানালেন জোট গঠনের। সব দলকে ভাবতে হবে, আমরা কংগ্রেসকেও বলছি, আপনারা কোন দিকে, আপনারা কোন দিকে, এই লড়াইটা আপনারা কোন দিকে? পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য আমরা সব মানুষকে বলছি, আসুন হাত মিলান, আসুন জোট বাঁধুন, আসুন আসন্ন লড়াইতে আমরা বুঝিয়ে দেবো আমরা একা নই, আমরা এই শত্রুকে এই রাজ্য থেকে সরাবই। তিনি অভিযোগ করেন রাজ্যের শিল্প খাতের উন্নয়নে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। একটাও কারখানা হচ্ছে না, শুধু তাই নয়, যা কারখানা আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শুনলেন আপনারা, পরপর ছটকল বন্ধ হয়ে যাচ্ছে। অভিযোগ অস্বীকার করে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেন, কেবল রাজনীতির জন্য এসব বলা হচ্ছে। যখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন, সারা বাংলায় চাষিরা তাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে সিঙ্গুরের সেই অত্যাচার, যারা জমি দিতে চাইবে না তাদের জন্য লাঠি, পুলিশ, গুলি, আবার আরেকটা তাপসী মালিক, আবার আরেকটা ধর্ষণ, আবার আরেকটা মানুষ চাষিদের উপর অত্যাচার, সেটা মনে করিয়ে দেবে। তাই যত তিনি ঘুরবেন তত পেছবেন। এর আগেও বামফ্রন্টের বেশ কয়েকজন শীর্ষ নেতা তৃণমূলকে হারাতে কংগ্রেসের সাথে জোট গড়ার কথা বলেন। সময় সংবাদ, কলকাতা। যুক্তরাষ্ট্রে দাতাদের সহযোগিতা ছাড়া ট্রাম্পের প্রচারণা চালানোর প্রশংসা করেছেন রিপাবলিকান দলের সমর্থকরা। শনিবার সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ হোটেলে এক চা চক্রে মিলিত হন দলটির হাজারো সমর্থক। এ সময় তারা রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে থাকা অন্যদের তুলনায় ট্রাম্পকে এগিয়ে রাখেন। এছাড়া তাকে যুক্তরাষ্ট্রের একজন স্পষ্টবাদী নেতা উল্লেখ করে তার বিভিন্ন পরিকল্পনার প্রশংসা করেন। রিপাবলিকানদের মধ্যে সবশেষ জরিপে ট্রাম্প তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের চেয়ে 11% বেশি সমর্থন নিয়ে এগিয়ে আছেন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ইন্দোনেশিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জাকার্তায় শত শত মানুষের পদযাত্রা। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হলেও শঙ্কামুক্ত হতে পারছেন না বিদেশি পর্যটকরা। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে শেনজেন চুক্তির অভিবাসন বিষয়ক নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়া চ্যান্সেলর ওয়ার্নার ফেম্যান। এদিকে সমুদ্রপথে তুরস্ক থেকে নতুন করে গ্রিসে পাড়ি জমিয়েছে কয়েকশো শরণার্থী। একটু ভালোভাবে বাঁচার আশায় নিজের জীবন বাজি রেখে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন এই মানুষগুলো। নৌকায় চড়ে তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন তারা। লোকচক্ষু এড়াতে গভীর রাতে সমুদ্রকূলে সাঁতার কেটে কূলে পৌঁছান অনেকেই। এদিকে শেনজেন চুক্তির অভিবাসন বিষয়ক নীতি থেকে সরে আসছে অস্ট্রিয়া। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নেওয়া ভিয়েনার এই সিদ্ধান্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এই সিদ্ধান্তের আওতায় দেশটির সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি অস্ট্রিয়ায় থাকা অভিবাসন প্রত্যাশীদের উপর কড়া নজরদারি রাখা হবে। এদিকে যুক্তরাজ্যের উড ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে বন্দী আশ্রয় প্রার্থীদের উপর চরম নির্যাতন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অব্যাহত নির্যাতনের কারণে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বলে দাবি করেছেন ব্রিটিশ সরকারের সাবেক এক কর্মকর্তা। এদিকে জার্মানিতে বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রবাসী সিরীয়রা। নিন্দনীয় এই ঘটনার 2 সপ্তাহ পর শনিবার দেশটির কোলন শহরের রাস্তায় এই মিছিল করে তারা। এই ঘটনায় সব সিরীয় শরণার্থীকে দোষী ভাবা হচ্ছে, যা ঠিক নয়। আমরা আশা করি জার্মানদের এই ভুল ভাঙবে। কোলন শহরে যৌন নির্যাতনের ওই অভিযোগ ওঠার পর এখন পর্যন্ত 19 জন বিদেশিকে চিহ্নিত করেছে জার্মান কর্তৃপক্ষ। আফরোজ নিপা, সময় সংবাদ। জাকার্তায় আইএসের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার মুসলমানরা। রয়টার্স জানায় বৃহস্পতিবারের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার দেশটির শত শত মানুষ যানবাহনবিহীন জাকার্তার রাস্তায় নেমে আসে। এ সময় তারা দেশ থেকে ইসলামী চরমপন্থা ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের প্রতি আহ্বান জানান। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো আইএসের হামলায় 8 জন নিহত হন। ভয়াবহ এই হামলার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির জনগণ। জাকার্তায় সন্ত্রাসী হামলার পর বিদেশি পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
সতর্ক প্রহরা বসানো হয়েছে অবকাশ যাপন কেন্দ্রগুলোতে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হলেও শঙ্কামুক্ত হতে পারছেন না বিদেশি পর্যটকরা। আর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইন্দোনেশিয়া পুলিশের। ইন্দোনেশিয়ার অবকাশ যাপন কেন্দ্রগুলোতে সতর্ক পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা। জাকার্তায় সন্ত্রাসী হামলার পর জোরদার করা হয়েছে বিদেশি পর্যটকদের নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিরাপত্তা ইস্যুতে আস্থা রাখছেন বিদেশি পর্যটকরা। তবে সন্ত্রাসী হামলার সংখ্যা এখনো তাড়া করে ফিরছে তাদের। আমি মনে করি সবকিছুই ঠিকঠাক আছে। চারপাশে অনেক পুলিশ সদস্য ও সেনা কমান্ডার রয়েছেন, যেটা খুবই স্বস্তিদায়ক। তবে এত কিছুর মাঝেও সন্ত্রাসীরা কখন যে বোমা ফাটায় সেটাই ভয়ের কারণ। এক দশক আগে দেশটির বালি দ্বীপের জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয় 202 জন। এমন ঘটনার পরও থামেনি পর্যটকদের স্রোত। গেল বছর এই দ্বীপে অন্তত 1 কোটি পর্যটকের আনাগোনা ছিল। তবে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ভর করেছে দর্শনার্থীদের মনে। এই মুহূর্তে নিজেকে নিরাপদ মনে করছি, তবে আমিও আমার বন্ধুরা জনবহুল এলাকা এড়িয়ে চলছি। আশা করি পুলিশ বাহিনী পরিস্থিতি ভালোভাবেই সামাল দেবে। এদিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের। নিরাপত্তার বিষয়ে পর্যটকদের আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ, তারপরও সতর্ক আছে নিরাপত্তা বাহিনী। ভয়ের কোনো কারণ নেই, যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রস্তুত আমরা। দেশটিতে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার পরও সংকট কাটিয়ে দেশের পর্যটন শিল্পের বিকাশ ধরে রাখতে সক্ষম হয়েছে ইন্দোনেশিয়া। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য মতে 2014 সালে এ খাতে $23 বিলিয়ন আয় করে দেশটি। জাহিদুর রহমান, সময় সংবাদ। মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোলিমা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। গত বছরের জুলাইয়ের 9 তারিখ থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মেক্সিকোর ভলকানিক সেন্টার জানিয়েছে শনিবার আগ্নেয়গিরিটি থেকে ব্যাপক আকারে ছাই এবং ধোঁয়া উদ্গীরণ হতে দেখা যায়। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন ধোঁয়া বায়ুমণ্ডলের প্রায় 2500 মিটার পর্যন্ত উঠছে। কোলিমা আগ্নেয়গিরি মেক্সিকোর প্যাসিফিক রিং ফায়ারের একটি অংশ। মেক্সিকোতে প্রায় 3000 আগ্নেয়গিরি রয়েছে, এর মধ্যে 14টি আগ্নেয়গিরি সক্রিয়। পানিতে অতি মাত্রায় সীসার কারণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন্টে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিবিসি ও রয়টার্স জানায় 2014 সালে পানি সঞ্চালন লাইন পরিবর্তনের পর থেকেই পাইপ থেকে সীসা পানির সঙ্গে মিশতে থাকে। এর ফলে দূষণের মাত্রা অত্যাধিক বাড়তে থাকায় শনিবার ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিশিগানের গভর্নর রিক স্নাইডারের অনুরোধের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামা এমন ব্যবস্থা গ্রহণ করলেন। ফ্লিন্ট শহরে প্রায় 1 লাখ লোকের বসবাস। পানি দূষণের কারণে 2 বছর ধরে নানা সমস্যায় ভুগছিলেন তারা। জিকা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে ব্রাজিল সরকার। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। জিকা ভাইরাস প্রথমে গর্ভবতী মহিলাদের আক্রান্ত করে, পরবর্তীতে ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে শিশুর জন্ম হয়। জিকা ভাইরাসের কারণে শিশুর মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে ছোট হয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুধুমাত্র গত বছরের অক্টোবরে প্রায় 3530 শিশু জিকা ভাইরাসের কারণে ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় গর্ভবতী নারীদের ব্রাজিলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে বরগুনা জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রাকৃতিক সৌন্দর্যের শহর বরগুনা, প্রাকৃতিক বৈচিত্র্যের শহর বরগুনা, এবং এই বরগুনা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এখানে প্রাকৃতিক দুর্যোগের ভয়ও রয়েছে। তাই এখানে যেমন রয়েছে সম্ভাবনা, তেমন রয়েছে নানা ধরনের সমস্যা।
এবং এখানটা শুধুমাত্র সাগর নয়, নদী দিয়ে পরিবেষ্টিত একটি এলাকা এবং এই এলাকায় মৎস্য থেকে শুরু করে কৃষি এবং বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অপার সম্ভাবনা। সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বরগুনায়। বরগুনার বাসীর সঙ্গে কথা বলতে, তাদের প্রত্যাশার কথা জানতে সময় সংবাদের কাছে এবং সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা চলে যাব তাদের কাছে। ফ্রেম ধরেন। দর্শক, আমরা প্রথমে কথা বলবো বরগুনার যিনি পৌর মেয়র তার সঙ্গে এবং তার কাছ থেকে আসলে আমি কিছু বিষয় জানতে চাই যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, নানা ধরনের সমস্যা রয়েছে এবং সম্ভাবনাও রয়েছে, সেই সমস্যাগুলোকে পার করে সম্ভাবনাগুলোকে সামনে আনতে সময় সংবাদের আসলে করণীয় কি আছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বরগুনার সম্মানিত পৌরবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে আমাদের অবস্থান, বাংলাদেশের 64 জেলার মধ্যে সর্বকনিষ্ঠ জেলা আমরা। তো আমাদের এখানে অনেক সমস্যায় আমরা জর্জরিত। তো আমরা কিছুটা সমস্যা ইতিমধ্যে সমাধান করেছি। এখন আমাদের পৌরসভার অনেক উন্নয়ন বাকি আছে, যেমন আমাদের ছোট বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য এখানে আসলে কোনো শিশু পার্ক নাই। আমাদের এই যে আপনারা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের এখানে অনেকগুলো বাস ট্রাক দাঁড়ানো। আসলে কিন্তু আমরা যে কোনো জেলা শহরে এরকম বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল নাই, শুধু বরগুনাতেই নাই। সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল একান্ত দরকার। নানা ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে এই আমরা যারা 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেলগুলো রয়েছে তারা আসলে কি করতে পারছি এবং কি করার আছে? আসলে আমাদের এই সমস্যাগুলো যদি আপনারা তুলে ধরেন, যে এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এসেছেন এবং এই সমস্ত অঞ্চলের বিভিন্ন মানুষের কাছে, আমরা এখানে অনেক শিক্ষক আছে, অনেক বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞেস করে যে সমস্ত সমস্যাগুলো আমাদের আছে, এই সমস্যাগুলো নিয়ে যদি আপনারা টিভিতে প্রচার করেন তবে অবশ্যই আমরা সেই সমস্যাগুলো উতরে উঠতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই চেষ্টাটা করব। আমরা এখানে একজন উন্নয়ন কর্মীর সঙ্গে কথা বলবো, যেহেতু এই বরগুনা শহর একটি জেলা শহর হিসেবে কিন্তু এখনো অনেকটাই পিছিয়ে বরিশালের অন্যান্য জেলাগুলোর মতন। এখানে দেখেছি যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, অবকাঠামোগত উন্নয়নের অনেক বাকি রয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আসলে কি কি করার আছে? রাস্তাঘাটের উন্নয়ন আমরা শহরেরটা দেখেছি, আমরা আমাদের গ্রাম আসলে আরো খুব খারাপ অবস্থা। তার চেয়েও বরগুনা বেশি যে সমস্যাটা হয়েছে যে আমরা ক্লাইমেট চেঞ্জের আক্রান্ত একটি জোন। এক্ষেত্রে যে জেলেদের জন্য যে সাপোর্টটি দরকার সেটি আসলে আমাদের বরগুনাতে হচ্ছে না এবং চর এলাকার এডুকেশনের যে সমস্যাগুলো সেগুলো আমরা পাচ্ছি না। এখানে আমার সমাধানের জন্য বলা যে আসলে সরকারের এই জায়গাটায় নজর দেওয়া দরকার, সমুদ্রগামী জেলেদের জন্য যে সুবিধাগুলো, বড় ট্রলার কিভাবে তারা করতে পারে এই জায়গাটায়। এবং সময় সংবাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে একটা, সেটি হলো সকাল 8টায় আমি খবর দেখি, আমি সকাল 8টায় ঘর থেকে বেরোনোর আগে আসে আপডেট দেখে আসতে চাই, কিন্তু ওই সকাল 8টার খবরটায় যাতে বিজ্ঞাপন ছাড়া হয়, 10-15 মিনিটে মূল খবরটা আমরা দেখতে পারি, বিজ্ঞাপন থাকবে না। আরেকটি সাজেশন আপনার কাছে চাবো, সেটা হচ্ছে এই উন্নয়ন সহযাত্রায় আমরাও সহযোগী হতে চাই এবং সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আছে, কিভাবে আসলে এই খবরগুলোকে আমরা সামনে আনতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে এটি খুব কঠিন বিষয় না। আমাদের গ্রামগঞ্জে যে এলাকাগুলো পড়ে আছে, যেগুলো রিমোটের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর খবরগুলো নিয়ে আসতে হবে এবং অনেক প্রতিভা আছে রিমোটে, যেগুলো তুলে আনা দরকার, সেগুলো সময় সংবাদ করতে পারে। সময় সংবাদ করতে পারে নারীদের জন্য, যে অনেক নারীরা আছে অনেক কিছু তৈরি করছেন কিন্তু তারা মার্কেট পাচ্ছে না, এই জায়গাটা তাদেরকে লিঙ্ক করে দেওয়ার একটা জায়গা করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তার কাছ থেকে বেশ কিছু বিষয় জানলাম, বেশ কিছু সমস্যার কথা জানলাম এবং সমাধানে আসলে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকি। তো সেটি আসলে কতখানি প্রভাব রাখছে এবং সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে সে বিষয়ে একজনের কাছ থেকে আমরা জানতে চাইবো। সেটি হচ্ছে, আমরা এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু প্রচার করছি, হ্যাঁ, তো তারপরেও সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে আমাদের আরো অনেক জায়গা কাজের রয়েছে, আমরা এটি বিশ্বাস করি এবং সে কারণে আপনাদের কাছে আসা। তো আপনাদের কাছ থেকে আমরা সেই সাজেশনগুলো চাবো যে আসলে কিভাবে আরো ভালোভাবে এই বরগুনা সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি।
দেখুন, বরগুনা হচ্ছে একেবারে সাগরের তীরে, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়। এই এলাকার যথেষ্ট উন্নয়ন সম্ভাবনা আছে। এখানে বিভিন্ন ধরনের সম্ভাবনার মধ্যে মৎস্য, কৃষি, তারপরে এই প্রাকৃতিক সম্পদ, এগুলো যেমন সম্ভাবনাময়। পাশাপাশি এখন পর্যন্ত আমাদের যে পারফরমেন্স গত 5 বছরে, সেটা কি মনে হয় যে সেটা কি আসলে পর্যাপ্ত ছিল কিনা? যে পারফরমেন্সটা ছিল এতদিন দেখছি, সে তুলনায় ভালোই ছিল, কিন্তু আরও দরকার আছে। যেমন ধরেন, আমাদের এই এলাকায় নির্যাতনের হার, পারিবারিক সহিংসতার পরিমাণ হচ্ছে 86%, বাল্যবিয়ের হার হচ্ছে 76%। তারপরে নানা ধরনের সামাজিক সমস্যার বিষয়গুলো বিষয়ভিত্তিক যদি সংবাদ পরিবেশন করা যায় 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু আরও এলাকার মানুষের উপকারও করা যায় এবং সময় টিভির মাধ্যমে দেশবাসীর উপকার করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু নিউজের কন্টেন্ট নিয়ে কথা বলবো। আমরা একটু চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমাদের যে সংবাদগুলো প্রচার করছি সেই সংবাদগুলোতে আসলে কোনো ধরনের সীমাবদ্ধতা তারা অনুভব করছেন কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সেগুলো একটু জানতে চাই। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা শুনেছি আপনি এখানে সাংবাদিকতাও করেন, সেই জন্য আপনার কাছে জিজ্ঞাসা যে আমাদের নিউজের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা, বা সেই জায়গাতে আসলে কি ধরনের সমস্যা রয়েছে বা কি ধরনের উন্নতি করা যেতে পারে। আসলে আমি একটু বলবো যে সময়ের হাতে কিন্তু ব্যাপক সময়, 24 আওয়ার্স নিউজ চ্যানেল। আমরা চাচ্ছি এরকম কিছু কাজ যেটা আমাদের ডিউরেশনের ক্ষেত্রে, যে চ্যানেলগুলোতে যে নিউজগুলো প্রচার হয় প্যাকেজের ক্ষেত্রে 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে একটা ঘটনাকে প্যাকেজ আকারে প্রতিবেদন প্রকাশ করলো, কিন্তু এইটাকে আরো ডিউরেশন কিভাবে বাড়ানো যায়। 2 মিনিটে বা 1.5 মিনিটে কিন্তু একটি ঘটনা বিস্তারিত দর্শকদের মাঝে তুলে ধরা একটি অসম্ভব। আমরাও চেষ্টা করব আমরা আমাদের কর্তব্য ব্যক্তিদের মাধ্যমে এই বিষয়টি পৌঁছে দেওয়ার। আরেকটি বিষয় যে ঢাকার মানে প্রতিটি টিভি চ্যানেল, আমাদের দেশে যে কয়টি টিভি চ্যানেল আছে সবগুলোই কিন্তু ঢাকা কেন্দ্রিক। এখান থেকে একটু বেরিয়ে আসা উচিত আমি মনে করি, কারণ 68,000 গ্রাম বাংলা নিয়ে এই বাংলাদেশ, এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাপক সম্ভাবনাময় মফস্বল কেন্দ্রিক যদি একটু টিভি চ্যানেল, সেই চেষ্টাটা আমাদের রয়েছে এবং আমরা সেটি আরো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটু জানতে চাই যে যোগাযোগের সমস্যা, নানা রকম অবকাঠামোগত সমস্যা, কিন্তু তারপরে একটি বিষয় আমি দেখেছি এখানে অনলাইনের যে বিষয়টি, অর্থাৎ 3G কানেকশনটা অনেক ভালো। তো অনলাইনের মাধ্যমে সংবাদ আপনারা দেখেন কিনা বা কোনো সমস্যা অনুভব করেন কিনা? হ্যাঁ, আমি প্রতিনিয়তই সময় টেলিভিশনের একজন নিয়মিত ভক্তা। আমি সময় পেলেই, আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমি সময় পেলেই ফেসবুক পেজ বা এর অনলাইন পেজে গিয়ে নিউজগুলো এবং প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করি। তাছাড়া এটি যদি অ্যাপস আকারে করা হয় তাহলে আমাদের পক্ষে আরও সহজ হবে, কারণ অ্যাপসের কথা বলছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব সময় সংবাদের যেই একটা অ্যাপসের মাধ্যমে যাতে সেই খবরগুলো অ্যাপসের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে যাওয়া যায়। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো। সময় সংবাদের খবরগুলোর মধ্যে আপনি একজন শিক্ষক হিসেবে কি কি সীমাবদ্ধতা দেখতে পান, খুব সংক্ষেপে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে শিক্ষক হিসাবে আমি বলতে চাই, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থাটা, সেটা আপনাদের যে খবরের যেটা দেখানো হয় সেটা আমার মনে হয় যতদূর সেটা এলাকা ভিত্তিক, অর্থাৎ ঢাকা কেন্দ্র ভিত্তিক। তো আমরা চাচ্ছি আপনাদের কাছে এরকম কিছু যে তৃণমূল পর্যায়ের স্কুলগুলো, যেমন আমাদের উপকূলীয় বরগুনা শহরটা উপকূলীয় অঞ্চলে, তো উপকূলীয় যে অঞ্চলের স্কুলগুলো আছে এই স্কুলের সীমাবদ্ধতা, অবকাঠামো, শিক্ষকদের গুণগত মান, শিক্ষার্থীদের যে অবস্থাটা, সেটা আপনারা তুলে ধরেন। আমার মনে হয় এটা একটা আমাদের জন্য একটা ভালো অবস্থান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একজন দর্শকের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে কিছু সাজেশন নিব। আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত যে আমরা খবরগুলো এবং সংবাদগুলো প্রকাশ করছি এবং প্রচার করছি, আমাদের কিন্তু সংবাদের পরিমাণ বেশি, অন্য অনুষ্ঠান নেই। তো সেই বিষয়টিকে কিভাবে দেখেন? সময় টিভি হচ্ছে অসময়ের বান্ধব আমাদের এই এলাকার জন্য। নদী ভাঙন এবং বিভিন্ন মানে অসময় গিয়েই এখানে যারা সাংবাদিকতা করেন সময় টিভির, তারা গিয়ে দাঁড়ায়। তবে আমাদের সময় টিভির কাছে আমাদের প্রত্যাশা, এখন ভূমিদস্যুদের কিন্তু উৎপাত এই এলাকায় অনেক বেশি, এগুলো যেন নিউজ যেন প্রকাশ হয়। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো এবং ভূমিদস্যুদেরকে ঠেকাতে আসলে কি করা যায়। এখন পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের সংবাদ বরগুনা থেকে আমাদেরকে প্রেরণ করেছেন এবং সংবাদগুলোর কন্টেন্ট নিয়েও নানা রকম মতামত রয়েছে এখানকার দর্শকদের। তো আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কি ধরনের সীমাবদ্ধতা সম্মুখীন হন?
আসলে সব জেলাগুলোর ক্ষেত্রে যেমন সংবাদ ঘটে সেই ঘটনাগুলো তুলে ধরে, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের সময় টেলিভিশনের যে বিষয়টা হচ্ছে সংবাদ খুঁজে বের করা, এবং আমরা কিন্তু বরগুনায় সেই সংবাদটাকে খুঁজে বের করি। এটা হচ্ছে দুর্যোগপূর্ণ এলাকা, জেলে আছে, তো আসলে এইখানে আমরা কিন্তু জেলেদের কাছে যাই, জেলেদের কাছ থেকে জেলেরা যে হামলার শিকার হয়, জলদস্যুদের হামলার শিকার হয়, সেই জিনিসগুলো তুলে ধরি। এখানকার যে এই জেলাটা আসলে এখন পর্যন্ত সেইভাবে কোনো উন্নয়ন হয়নি, যেমন যোগাযোগ বিচ্ছিন্ন চর অঞ্চলের মতো, সেই জায়গাগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করি। খবরগুলো কি মানে পর্যাপ্ত পরিমাণে আসছে সময় সংবাদে? হ্যাঁ, আসলে সময় সংবাদ যেটা আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, যেমন মফস্বলের যে সংবাদটা যেইভাবে তুলে ধরছে, আমি মনে করি এইভাবে তুলে ধরলে জনপ্রিয়তা যেমন মফস্বল থেকে বাড়তেছে, তেমনিভাবে আসলে আমরাও সেই জিনিসটা তুলে ধরতে পারছি এবং এলাকার উন্নয়নটা করতে পারছি আসলে আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। এখানে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ ছিলেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জেনেছি, সমস্যার সমাধানও তারা দিয়েছেন, এবং সময় সংবাদ কিভাবে সেই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারে এবং সংবাদ পরিবেশন করতে পারে সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জেনেছি। আজকে বরগুনা থেকে এই ছিল এখানকার সর্বশেষ। আমরা আগামীকাল সকাল 11টায় যাব ভোলার দর্শকদের কাছে, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে একইভাবে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান নিয়ে কথা বলবো। দর্শক, বরগুনা জেলা থেকে দর্শকরা তাদের মতামত ও পরামর্শ জানাচ্ছিলেন সময় সংবাদের কাছে, তারা কি চান সেটা। আর সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইইউ নিষেধাজ্ঞা প্রত্যাহার, পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা হলো, মন্তব্য রুহানির। সিরিয়ার দেইর এজ-জোরে আলাদা হামলায় নিহত অন্তত 350। আইএসএ যোগ দিতে সিরিয়া যাবার পথে তুরস্কের 600 ব্রিটিশ আটক। চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ঘোষণা তাইওয়ানের নবনির্বাচিত নারী প্রেসিডেন্টের। গণতন্ত্রের প্রতি সম্মান দেখাতে বেজিংয়ের প্রতি আহ্বান। এবং অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবার শেনজেন চুক্তি থেকে সরে আসার ঘোষণা অস্ট্রিয়ার। নতুন করে সমুদ্রপথে ইউরোপে পাড়ি জমালেন কয়েকশো মানুষ। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।